হ্যালো গাইস। সো বন্ধুরা, আজকে ক্লাস 12-এর পদার্থবিদ্যার একটা গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু করছি। সেটা হলো ইলেকট্রোস্ট্যাটিক্স। এই চ্যাপ্টারটা বড়। ইলেকট্রোস্ট্যাটিক্স ক্লাস 12-এর খুব ভালো চ্যাপ্টার, এবং যারা ক্লাস 12-এর তোমরা ছাত্রছাত্রী এই ভিডিওটা খুব ভালো করে মনোযোগ সহকারে দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে এবং এই চ্যাপ্টার সম্পর্কে তোমাদের যে ভয় ছিল সেটা দূর হয়ে যাবে। এবং যারা ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিং পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ বা প্রস্তুতি নেবে, তাদের ক্ষেত্রে এই ভিডিওটা খুবই উপকারে আসবে বলে মনে করছি। তো শুরু করে যাক ইলেকট্রোস্ট্যাটিক্স। দেখো, ইলেকট্রোস্ট্যাটিক্সটা হলো ইলেকট্রোম্যাগনেটিজমেরই একটা ভাগ। ইলেকট্রোস্ট্যাটিক্স, এখানে আগে আমরা কথাটা বুঝবো, অর্থটা। ইলেকট্রোস্ট্যাটিক বাংলাতে বলা হয় স্থির তড়িৎ। তাহলে এই ইলেকট্রো কথাটার অর্থ বোঝাচ্ছে হচ্ছে তড়িৎকে বোঝাচ্ছে, আর স্ট্যাটিক্স কথাটার অর্থ হলো স্ট্যাটিক্স মানে স্থির। যখন কি হয়, অর্থাৎ তড়িৎ বা ইলেকট্রন, তড়িৎ বলতে আমরা কি বুঝাচ্ছি, ইলেকট্রন যখন কি হচ্ছে স্থির অবস্থায় থাকে, তখন তার যে বিহেভিয়ার, অর্থাৎ তখন যে সে বিভিন্ন ধরনের ধর্মগুলো দেখায়। অর্থাৎ স্থির থাকলে, তড়িৎ স্থির থাকলে, অর্থাৎ ইলেকট্রন যদি একটা কোনো জায়গায় স্থির থাকে, তখন সেক্ষেত্রে কি কি তার বিহেভিয়ার আমরা দেখতে পাবো, সেই সম্পর্কে এই চ্যাপ্টারে আছে। এছাড়াও আরও বিভিন্ন জিনিস আমরা পাবো। তাহলে এক এক করে আমি জিনিসগুলো আলোচনা করছি, মনোযোগ সহকারে দেখতে হবে কিন্তু, কারণ পদার্থবিদ্যাকে বুঝতে গেলে একটুকু মাইন্ড ডাইভার্ট হয়ে গেলে আর বুঝতে পারবে না। তাহলে পুরো কনসেন্ট্রেশনের সঙ্গে দেখতে হবে। ওকে, তাহলে ইলেকট্রোস্ট্যাটিক কথাটা বুঝতে পারলে, বাংলাতে স্থির তড়িৎ বলা হয়। ইলেকট্রো কথার বলতে বলতে ইলেকট্রনকে বোঝাচ্ছে, আর স্ট্যাটিক্স কথাটা তো হলো স্থির। ইলেকট্রন বলতেই তড়িৎ বুঝবো। এখন ফার্স্ট আমাদের যে পয়েন্ট পড়তে হবে এখানে, ফার্স্ট আমরা জানব ইলেকট্রিক চার্জ সম্পর্কে। ওকে, সো ইলেকট্রিক চার্জ, ইলেকট্রিক চার্জ কি? তাহলে তড়িৎ আধান বাংলাতে যদি বলি, ইলেকট্রিক চার্জ। দেখো, তার আগে বেসিক কিছু জিনিস বলে দিই, যে আমরা পড়েছি পদার্থ কী নিয়ে গঠিত হয়, অনুপরমাণু নিয়ে। অর্থাৎ পদার্থের ক্ষুদ্রতম কণা হচ্ছে আমরা জানি অ্যাটম, পরমাণু। তাহলে এই অ্যাটমের মধ্যে কি কি থাকে, ইলেকট্রন, প্রোটন আর হলো নিউট্রন। এছাড়াও আরও ক্ষুদ্র ক্ষুদ্র কিছু কণা থাকে। তো অ্যাটমের মধ্যে থাকে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এর মধ্যে ইলেকট্রন কি হয়, ঋণাত্মক আধান সম্পূর্ণ হয়, আর প্রোটন হলো ধনাত্মক আধান সম্পূর্ণ হয়। ওকে, আর নিউট্রন হলো নিস্তড়িত, অর্থাৎ এর মধ্যে কোনো আধান থাকে না, নিউট্রাল হয়। নিউট্রাল হয়, এগুলো আমাদের জানা, না জানলেও এগুলো কিন্তু জানতে হবে প্রথমত। তাহলে এই পদার্থের সবথেকে ক্ষুদ্রতম কণা অর্থাৎ ইলেকট্রন, এই ইলেকট্রনটাই কি করে, অ্যাকচুয়ালি কারেন্ট হিসেবে কাজ করে। কারেন্ট বলতে তড়িৎ হিসেবে কাজ করে। তড়িৎ যে বহন করে, কে বহন করে, এই ইলেকট্রন। ইলেকট্রন নেগেটিভ চার্জ সম্পূর্ণ হয়। এখন এই যে চার্জ বা চার্জ কথাটার অর্থ হলো আধান বাংলাতে। এই চার্জ হলো পদার্থের এমন একটা ধর্ম, অর্থাৎ যে কোনো পদার্থের যদি কি থাকে, মাস থাকে, ভর থাকে। ওকে, অর্থাৎ পদার্থ হলেই কি থাকবে, তার মাস থাকবে। তাহলে যেখানেই মাস থাকবে সেখানেই কি থাকবে, তার একটা কি থাকবে, আধান থাকবে। মানে সেখানে ইলেকট্রন আছে অবশ্যই। ইলেকট্রন থাকলে কি সেটা কি করবে, তার মধ্যে একটা ইলেকট্রিক্যাল বা ম্যাগনেটিক
মানে ইলেকট্রিক বা ম্যাগনেটিক কী করবে, এফেক্ট তৈরি হবে। ইলেকট্রিক ম্যাগনেটিক এফেক্ট সেটা ইলেকট্রিক হতে পারে, ম্যাগনেটিক হতে পারে, মানে তড়িৎ হতে পারে, তড়িতীয় মানে প্রভাব হতে পারে হলো, অথবা চুম্বকীয়, ম্যাগনেটিক বলতে চুম্বকীয়। তাহলে এই অধ্যায়ে আমাদের পড়তে হবে যে যখন একটা ইলেকট্রন স্থির অবস্থায় থাকে, অর্থাৎ গতিশীল নয়, তখন তার চারপাশে কি হচ্ছে, একটা ফিল্ড তৈরি হয় তার চারপাশে। অর্থাৎ এটা যদি একটা ইলেকট্রন হয়, এর চারপাশে কি হবে, একটা ফিল্ড তৈরি হবে, অর্থাৎ একটা ক্ষেত্র তৈরি হবে এর প্রভাবে, এই ইলেকট্রনটার প্রভাবে, যেটাকে আমরা ইলেকট্রিক ফিল্ড বলি। ইলেকট্রিক ফিল্ডের বাংলা হলো তড়িৎ ক্ষেত্র। ওকে, অর্থাৎ এর প্রভাবটা কতটা এরিয়া জুড়ে কাজ করছে সেই ক্ষেত্রটা। কিন্তু যদি গতিশীল, এই ইলেকট্রনটা যদি গতিশীল হয় না, তখন কি হয়ে যাবে, তখন সেক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ডও উৎপন্ন হয় এবং ম্যাগনেটিক ফিল্ডও উৎপন্ন হয়। সেটা আমরা যে ইলেকট্রোম্যাগনেটিজম সেই চ্যাপ্টার সেখানে পড়ব। এইখানে আমাদের চার্জটা কি থাকতেছে, স্থির থাকতেছে। আচ্ছা, প্রধানত তাহলে আমি যেই জিনিসটা বললাম প্রপার্টিসগুলো, যে ইলেকট্রিক চার্জের কি হচ্ছে, মানে একটা পদার্থের মধ্যে ভর থাকা মানে তার মধ্যে কিছু ইলেকট্রিক্যাল ধর্ম থাকবে। তারপর এই যে যে কোনো অ্যাটম মানে পরমাণু, অ্যাটমগুলো কি করে, কি হয়, এরা সাধারণত ইলেকট্রিক্যালি নিউট্রাল হয়। নিউট্রাল কেন হয়, অর্থাৎ আমরা জানি যে পরমাণুর কেন্দ্রে থাকে হচ্ছে নিউক্লিয়াস। পরমাণুর কেন্দ্রে কে থাকে, নিউক্লিয়াস থাকে। এই নিউক্লিয়াসের মধ্যে থাকে প্রোটন আর হলো নিউট্রন। তাহলে এরা নিস্তড়িত মানে হচ্ছে আধান এদের নিউট্রাল হয়ে যায়, অর্থাৎ সমান থাকে। প্রোটন, যতগুলো প্রোটন থাকে ততগুলো কি হয়, নিউট্রন থাকে। ওকে, সমান সমান থাকে, ওই জন্য কী হচ্ছে, নিউট্রাল হয়ে যায়। এর মানে তাই নয় যে শূন্য আছে, অর্থাৎ দুটো সংখ্যাই সমান হলে কি হবে, নিউট্রাল হয়ে যাবে। তারপরে যেটা পয়েন্ট, যখন কোনো অ্যাটম ইলেকট্রন কি করবে, লুজ করবে। সাপোজ কোনো অ্যাটম যদি ইলেকট্রন লুজ করে, অর্থাৎ এখানে যতগুলো ইলেকট্রন ছিল এখান থেকে যদি সাপোজ এখানে ইলেকট্রন আছে 10টা, ওকে, এখান থেকে যদি একটা ইলেকট্রন বের হয়ে যায়, ওকে, একটা ইলেকট্রন বের হয়ে গেলে এটা তখন কি হয়ে যাবে, ধনাত্মক পজিটিভ চার্জ যুক্ত হয়ে যাবে। ওকে, মানে একটা ইলেকট্রন কমে যাচ্ছে মানে কি, এটা পজিটিভ হয়ে যাচ্ছে। ওকে, আবার যখন কোনো অ্যাটম ইলেকট্রন বাইরে থেকে কি করবে, গ্রহণ করবে, ইলেকট্রন যখন গেইন করবে তখন সেটা কি হবে, নেগেটিভ চার্জ যুক্ত হয়ে যাবে। ওকে, এগুলো হলো থিওরি জাস্ট। তো এই পয়েন্টগুলো মনে রাখতে হবে, বোঝা যাচ্ছে। ইলেকট্রন বেরিয়ে গেলে কি হচ্ছে, পজিটিভ। দেখো, নেগেটিভটা কমে যাওয়া মানে কি, পজিটিভ হচ্ছে। আবার বাইরে থেকে যদি ইলেকট্রন গ্রহণ করে কোনো অ্যাটম, তাহলে কি সেটা নেগেটিভ চার্জটা বেশি হয়ে যাচ্ছে। ওকে, তারপরে আমরা জানি যে এই আধান বা চার্জটা আমাদের দু প্রকারের হয়, একটা হলো পজিটিভ, একটা হলো নেগেটিভ, আমরা জানি। তাহলে পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জ, এই পজিটিভ আধান বা নেগেটিভ আধান বলতে পারবো। এদের মধ্যে এদের ধর্ম কি, পজিটিভ চার্জগুলো পরস্পরকে কি করে, বিকর্ষণ করে। অর্থাৎ দুটো একই ধরনের আধান পরস্পরকে কি করবে, রিপেল করবে বা রিপালশন করবে। ওকে, রিপালশন করবে মানে বিকর্ষণ করবে। ওকে,
আর যদি বিপরীত ধর্ম হয় অর্থাৎ পজিটিভ হলে এরা একে অপরকে কী হচ্ছে দূরে ঠেলে দেবে, বিকর্ষণ মানে দূরে ঠেলে দেবে, ধাক্কা দেবে। আর যখন পজিটিভ হবে এরা পরস্পরকে কী করবে, আকর্ষণ করবে, অ্যাট্রাকশন হবে তাদের মধ্যে। ওকে, যেমন সাধারণত আমরা বাস্তব জীবনে দেখি যে অপোজিট সেক্সের মধ্যে কি হয়, একটা অ্যাট্রাকশন হয়, আর সেম সেক্সের মধ্যে কি হচ্ছে সাধারণত কি হয়, রিপালশন হয়, বিকর্ষণ হয়। সো জিনিসটা এরকমভাবে মনে রাখতে পারো, কারণ বিজ্ঞানের কি বাস্তব জীবনের সঙ্গে অনেকটাই সিমিলারিটি আছে। আর বাস্তব জীবনে আমরা যা দেখি সব কিছুই অ্যাকচুয়ালি সায়েন্স, বিজ্ঞানের উপর ভিত্তি করেই সব কিছু হচ্ছে। হ্যাঁ, তাহলে বোঝা যাচ্ছে এই জিনিসগুলো খুব ঠান্ডা মাথার মধ্যে ঢুকাতে হবে। এখন একটা চার্জ বডি, হ্যাঁ, কোনো নিউট্রাল বডিকে কি করতে পারে, অ্যাট্রাক্ট করতে পারে। ওকে, এবং অপোজিট চার্জ বডিকে কি করবে সবসময়, অপোজিট চার্জ বডি অ্যাট্রাক্ট করবে, আর সেম চার্জ বডি হলে কি হবে, রিপালশন করবে। এটার দ্বারা কি বোঝা যাচ্ছে, এটার দ্বারা একটা মানে তড়িতিফিকেশন, যে তড়িতের যে ধর্মটা, সাপোজ আমি একটা সুন্দর এক্সাম্পল দিচ্ছি। অর্থাৎ একটা সাধারণত তোমার কাছে ধরো সাপোজ তোমার কাছে, তুমি মনে করো একটা অ্যাটম আছে, তুমি জানো না যে সেই অ্যাটমটা, হ্যাঁ, তোমার কাছে একটা অ্যাটম আছে, ধরে নাও, ইমাজিন করো যে তোমার কাছে একটা পরমাণু আছে, সেই পরমাণুটার মধ্যে ধনাত্মক চার্জ আছে না ঋণাত্মক চার্জ আছে সেটা তোমার জানা নেই। তাহলে সেটাকে তুমি টেস্ট করতে চাচ্ছ, যে তুমি জানবে সেটা ধনাত্মক না ঋণাত্মক না নিউট্রাল আছে। এখন তুমি যদি বাইরে থেকে তোমার জানা একটা নিয়ে আসো, ঋণাত্মক মানে ইলেকট্রন সম্পূর্ণ পরমাণু নিয়ে আসো, হ্যাঁ, তাহলে তার মধ্যে ধরো সেখানে আধান আছে বেশি, অর্থাৎ ঋণাত্মক চার্জ সম্পূর্ণ। সেক্ষেত্রে তুমি তোমার কাছে যেটা অজানা পরমাণু আছে সেটার কাছে যদি নিয়ে আসো, তাহলে এটা তোমার ঋণাত্মক ছিল, এটা তোমার জানা নেই, এটা যদি ঋণাত্মক হয়, এখন কি হবে, যদি এটা ঋণাত্মক আধান সম্পূর্ণ হয়, তাহলে একে অপরকে কি করবে, বিকর্ষণ করবে, অর্থাৎ একটা ফোর্স কাজ করবে, এদের মধ্যে কি একটা বল কাজ করবে, একে দূরে ঠেলে দেবে, তাই কি না? যখনই দূরে ঠেলে দেবে তার মানে তুমি বুঝবে যে তোমার কাছে যে পরমাণুটা আছে সেটা কি অবশ্যই ঋণাত্মক চার্জ সম্পূর্ণই। আবার যদি আকর্ষণ করে, অর্থাৎ একটা যদি অ্যাট্রাকশন বল ক্রিয়া করে, তাহলে বুঝতে পারবে তুমি কি যে এটা ধনাত্মক চার্জ সম্পূর্ণ। এভাবে টেস্ট করে যাচ্ছে। ওকে, ক্লিয়ার? নেক্সট আমরা চলে যাব এই অধ্যায়ের যে বেসিক জিনিস, যে এই চার্জ বা আধানের একটা গুরুত্বপূর্ণ যে জিনিসটা হচ্ছে সেটা আমাদের জানতে হবে, ইউনিট অ্যান্ড ডাইমেনশন কি হবে। ওকে, ইউনিট এবং ডাইমেনশন। তাহলে চার্জকে সাধারণত চার্জের যে এসআই ইউনিট, এসআই একককে বলা হয় কুলম্ব। কি বলে? কুলম্ব। চার্জের একক হলো কুলম্ব। ওকে, এখন এই কুলম্ব আর আরেকটা একক থাকে, সেটা হলো সিজিএস পদ্ধতিতে স্টেট কুলম্ব বলা হয়।
স্টেট কুলম। তো সাধারণত আমাদের এসআই এককটাই কাজে লাগে, সেটাকে মনে রাখবে। এখন চার্জের একটা ফর্মুলা আছে, চার্জকে কিভাবে প্রকাশ করা হয়। চার্জ সমান সমান আছে, চার্জকে প্রকাশ করার নিয়ম হলো তার যে সিম্বল কিউ দ্বারা প্রকাশ করা হয়। কিউ, স্মল কিউ হতে পারে, অথবা কোথাও শুধু ই দ্বারা প্রকাশ করা হয়। ওকে, স্মল কিউ, ক্যাপিটাল কিউ অথবা ই দ্বারা। তাহলে কিউ সমান সমান কি হচ্ছে, আই ইন্টু টি, অর্থাৎ চার্জ সমান সমান হলো তড়িৎ প্রবাহ ইন্টু সময়। ওকে, এটা হলো চার্জের সূত্র। অর্থাৎ একটা পরিবাহীর মধ্যে দিয়ে, একটা পরিবাহীর মধ্যে দিয়ে একটা নির্দিষ্ট সময়ের সঙ্গে কতটা পরিমাণ মানে কারেন্ট যাচ্ছে, আইটা কি কারেন্ট। ওকে, তাদের ওই সময় এবং কারেন্টের গুণফলটাই হলো চার্জ। ওকে, তাহলে কারেন্ট যদি বেশি হয়, অর্থাৎ কারেন্টের একটা নির্দিষ্ট মান থাকবে এবং সময়ের একটা মান থাকবে, এই দুটোর গুণফল করলে চার্জ পাওয়া যায়। তাহলে ডাইমেনশনাল ফর্মুলা এখান থেকে কি পাবো, কিউ এর ডাইমেনশনকে কিউ দ্বারাই প্রকাশ করা হয়, ক্যাপিটাল কিউ। আর আই হলো তড়িৎ প্রবাহ মাত্রা, এটাকে কারেন্ট যেটাকে বলি আমরা, কারেন্ট কি হলো এ, কারেন্টের মাত্রা এ দ্বারা প্রকাশ করা হয়। আর হলো সময়ের মাত্রাকে আমরা টি দিয়ে প্রকাশ করি। তাহলে এটা হলো চার্জের মাত্রা। ওকে, এটা ছিল চার্জের প্রপার্টিজ একটা। এরপর জানবো চার্জ কি। চার্জ হলো একটা ট্রান্সফারেবল, চার্জকে কি করা যাবে, এক বডি থেকে অন্য বডিতে স্থানান্তর করা যাবে। ওকে, অর্থাৎ কোনো একটা বডিতে চার্জ কম আছে, সেখানে তুমি চার্জ অন্য কোনো বডি থেকে চার্জ নিতে পারো। দেখো, চার্জ বিজ্ঞানের এমন একটা জিনিস, চার্জ যখনই কোনো বডি ঠান্ডা হয়ে গেছে, তখনই তার মধ্যে কি হচ্ছে, চার্জ কম। একটু পরেই বুঝতে পারবে যে জিনিসটা অ্যাকচুয়ালি, আরও ভালোভাবে বুঝতে পারবে আমি যখনই আর কয়েকটা প্রপার্টি বলবো। আর চার্জ হচ্ছে যেখানে যে কোনো পদার্থ, যেখানেই মাস থাকবে অর্থাৎ ভর থাকবে, পদার্থের ভর, সেখানেই ভর আছে মানে অবশ্যই চার্জ আছে। ওকে, মনে রাখবে এই জিনিসটা, কারণ ভর ছাড়া চার্জের কোনো অস্তিত্ব নেই। অর্থাৎ একটা পদার্থর যদি ভরই না থাকে, তাহলে চার্জ কীভাবে থাকবে ওতে। ওকে, আর এটা হলো, এই চার্জকে কখনো ধ্বংস করা যায় না, ওকে, অথবা সৃষ্টিও করা যায় না। এটা একটা কনজার্ভ, যেটা সংরক্ষণী ধর্ম, অর্থাৎ যা আছে এই বিশ্বব্রহ্মাণ্ডে তাই আছে, না সৃষ্টি করা যাবে না একে ধ্বংস করা যাবে। ওকে, আর এই চার্জ কোনো বস্তুর ভ্যালোসিটির উপর কি করে নির্ভর করে না। ওকে, চার্জ কোনো ভ্যালোসিটির উপর নির্ভর করে না, অর্থাৎ ভ্যালোসিটি কোনো বস্তুর বাড়লো না কমলো, সেটার উপরে চার্জের কোনো এফেক্ট নেই, চার্জের কোনো প্রভাব নেই। তাহলে আমি বললাম যে চার্জ কি উৎপন্ন করে, ইলেকট্রিক ফিল্ড উৎপন্ন করে, ম্যাগনেটিক ফিল্ড উৎপন্ন করে। কিন্তু এখানে শুধু আমরা দেখব যে ইলেকট্রিক ফিল্ড, যেহেতু স্থির তড়িৎ বলছি, স্থির চার্জের ক্ষেত্রে শুধু ইলেকট্রিক ফিল্ড উৎপন্ন হয়। ওকে, এখন চার্জ কিভাবে, চার্জের যে আর গুরুত্বপূর্ণ ধর্ম চার্জিং, অর্থাৎ কোনো বস্তুকে চার্জিং কিভাবে করা হয়, এটা একটা হলো গুরুত্বপূর্ণ জিনিস। ওকে, যে তার আগে আরেকটা জিনিস বলি, যে কোয়ান্টাইজেশন অফ চার্জ, সেটা কি, এটা পয়েন্টটা হলো কোয়ান্টাইজেশন
অফ চার্জ। কোয়ান্টাইজেশন চার্জ অর্থাৎ চার্জ একটা কি হচ্ছে পূর্ণ সংখ্যায় সবসময় থাকবে। হ্যাঁ, তা চার্জকে যেমন আচ্ছা চার্জের যে মানটা অর্থাৎ আমরা জানি যে পদার্থের ক্ষুদ্রতম অংশ হলো পরমাণু, আর পরমাণুর মধ্যেই আছে হলো ইলেকট্রন। তাহলে ইলেকট্রনটা হলো সর্বনিম্ন চার্জ, আর একটা ইলেকট্রনের যে মান 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। তাহলে দেখো এই যে এটা হলো সর্বনিম্ন মান, এই মানটা কিন্তু আর ভাঙা যাবে না। এই মানটাকে সায়েন্টিস্টরা এই মানটাই বের করেছে সব থেকে ছোট, এর থেকে আর ছোট মান হবে না। অর্থাৎ 1 ইলেকট্রন বলতে বুঝতে পারছো এই চার্জটা। তো কোনো একটা পদার্থের মধ্যে চার্জ কি কোয়ান্টাইজ হিসেবে থাকে, অর্থাৎ চার্জ সমান সমান আমরা আমাদের লিখতে হয়, সেটা ধনাত্মক হতে পারে বা ঋণাত্মক হতে পারে, এন ইন্টু ই। ইটা হলো কি ইলেকট্রনের মান, এই 1.6 ইন্টু 10⁻⁻19। আর এনটা কি পূর্ণ সংখ্যা, যে কোনো এখানে এনের মান কি হবে 1 2 3 ইত্যাদি হতে পারে। ওকে, এটা কি বলা হচ্ছে কোয়ান্টাইজেশন অফ চার্জ। কারণ চার্জকে কখনো ভগ্নাংশ করা যাবে না। আবার এই ইলেকট্রনকে বলে হাফ ইলেকট্রন, বা কেউ যদি বলে যে 1/3 ইলেকট্রন, সেরকম কোনো হবে না। ওকে, এটা পূর্ণ সংখ্যায় সঙ্গে গুণ থাকবে। ক্লিয়ার? নেক্সট যে এই চ্যাপ্টারের বেসিক কনসেপ্ট আছে সেটা হলো মেথড অফ চার্জিং। মেথড অফ চার্জিং অর্থাৎ কোনো বস্তুকে চার্জ করার যে পদ্ধতি, মেথড অফ চার্জিং। তাহলে এই মেথডস অফ চার্জিং কি কি মেথডস হতে পারে, অর্থাৎ কোনো বস্তুকে চার্জ কিভাবে করা যায়। ফার্স্ট আমাদের বাস্তব জীবনে আমরা যেটা দেখি সেটা হলো ফ্রিকশন। ফ্রিকশনের বাংলা হলো ঘর্ষণ। ঘর্ষণের মাধ্যমে কি করে আমরা চার্জ উৎপন্ন করতে পারি। চার্জ হাতের তালুয় তালুয় কি হচ্ছে, ঘর্ষণ করো, ঘর্ষণ করলে কি দেখছো, বুঝতে পারবে যে কি হচ্ছে, হাতের তালুগুলো কি হচ্ছে হিট হয়ে যাচ্ছে। কেন হিট হচ্ছে, মানে চার্জ উৎপন্ন হচ্ছে। ওকে, কোনো কাউকে ঠান্ডা লেগে গেছে প্রচুর, তাকে গরম দেওয়ার জন্য কি আমরা তার শরীরকে যদি জড়িয়ে ধরি, দেখবে তার শরীরও কি হচ্ছে হিট, গরম হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। অর্থাৎ তোমার শরীর এর মধ্যে যদি হিট বেশি থাকে, তাপমাত্রা বেশি থাকে, সেটা কি হচ্ছে ট্রান্সফার হয়ে যায় অন্য কারো শরীরের মধ্যে। মানে কি হচ্ছে ইলেকট্রনগুলো ট্রান্সফার হচ্ছে। চার্জ মানে হচ্ছে অ্যাকচুয়ালি হিটের মধ্যে কি হচ্ছে ইলেকট্রনগুলো ট্রান্সফার হচ্ছে। এইভাবে চার্জিং হয়, চার্জ করা যায় কোনো বস্তুকে। আর আমরা বাস্তব জীবনে যেটা দেখেছি যে তুমি একটা চিরুনিকে যদি চুলের মধ্যে ঘষো, ওকে, তা সেক্ষেত্রে চার্জ উৎপন্ন হয়। তো এগুলো বেসিক উদাহরণ, ছোটো ক্লাসে থাকে, বেসিক জিনিসটা হয়তো বুঝতে পারছো। এটা হলো 1 নম্বর পদ্ধতি ফ্রিকশনের মাধ্যমে। 2 নম্বর হলো যেটা, সেটা হলো কন্ডাকশন এর মাধ্যমে চার্জকে কি করা হয়, পরিবহন উৎপন্ন করা হয়। কন্ডাকশন হলো পরিবহন, অর্থাৎ কোনো একটা তুমি রডকে হিট করছো, ওকে, তাহলে চার্জ পরিবহনের জন্য কি হচ্ছে, অবশ্যই কি করতে হবে, একটা মাধ্যম লাগবে। একদিকে হিট করলে ধীরে ধীরে কি হয়, সেই হিটটা কি হচ্ছে রডের অপর দিকে কি হয় ছড়িয়ে পড়বে। তাহলে ভিতরে যে ইলেকট্রনগুলো আছে, অ্যাকচুয়ালি ইলেকট্রনগুলো কি হচ্ছে, তারা একটা অপরটাকে পরস্পরের মধ্যে কি করছে, ইলেকট্রনগুলো ট্রান্সফার হচ্ছে। ওকে, নেক্সট 3 নম্বর কন্ডাকশন এর পর হলো সব থেকে যেটা গুরুত্বপূর্ণ, সেটা হলো ইন্ডাকশন। ইন্ডাকশনের বাংলা হলো আবেশ। এখানে এটা অনেকেরই বুঝতে প্রবলেম হয়, সেটা হলো ইন্ডাকশন। এই ইন্ডাকশন জিনিসটা খুবই মজার ঘটনা, যেটা
ইন্ডাকশন জিনিসটা কি, যেটাকে আবেশ বলি বাংলাতে। সাপোজ ধরো তোমার কাছে দুটো বল আছে, কল্পনা করো এই বলের মধ্যে অনেকগুলো পজিটিভ নেগেটিভ চার্জ কি আছে, মিক্স আছে, অনেকগুলো পজিটিভ এবং নেগেটিভ চার্জ মিক্স আছে। ওকে, তারপর তুমি অন্য একটা বল, যেই বলটার মধ্যে কিনা সব চার্জগুলো হলো নেগেটিভ, সব চার্জগুলো কি নেগেটিভ, ঋণাত্মক আধান সম্পন্ন। তো এই ধরনের একটা বলকে তুমি যদি এই বলটার কাছাকাছি নিয়ে আসো, তাহলে এক্ষেত্রে কি ঘটনা দেখতে পাবে তুমি ভেবে দেখো। তাহলে তুমি দেখতে পাবে যে যেহেতু এটাতে সবগুলো ঋণাত্মক, আমরা কিছুক্ষণ আগে জানলাম যে চার্জগুলো যখন সমধর্মী হয় তারা তখন কী করে, একে অপরকে বিকর্ষণ করে, যখনই বিপরীত ধর্মী হয় তখন কী হবে, পরস্পরকে আকর্ষণ করে। তাহলে এখানে যদি ঋণাত্মক চার্জ হয়, এটাকে যদি কাছে নিয়ে আসি এই বলটার, তাহলে এখানে যে চার্জগুলো আছে দ্বিতীয় স্টেজে কী হবে, এই বলের সব পজিটিভ চার্জগুলো কি হচ্ছে এই সাইডে কি হবে, এদের কনসেন্ট্রেশনটা কী হয়েছে, বেড়ে যাবে, অর্থাৎ সব পজিটিভ চার্জগুলো এই দিকে চলে যাবে, যাবে কি না, যেহেতু এই দিকের বলটার চার্জগুলো কি সব নেগেটিভ, এবং এখানকার এই বলের নেগেটিভ চার্জগুলো ম্যাক্সিমাম চার্জগুলো কি হচ্ছে এই সাইডে চলে আসবে, আর নেগেটিভ চার্জগুলো এই সাইডে চলে আসবে আসবে তো এই ঘটনাটা ঘটবে। এটা কি বলা হয়, ইন্ডাকশন বা আবেশ। ওকে, বাস্তব জীবনের সঙ্গে অনেকটাই মিল আছে, ভেবে দেখো। ওকে, এটা ছিল ইন্ডাকশন, ইলেকট্রোস্ট্যাটিক ইন্ডাকশন প্রপার্টিস। তাহলে এই তিনটা পদ্ধতির মাধ্যমে সাধারণত কি করা হয়, চার্জিং পদ্ধতিটা করা হয়। এগুলো ছিল বেসিক কনসেপ্ট। এখানে আর একটা জিনিস, আর কয়েকটা জিনিস জানবো তার আগে, সেটা হলো চার্জ ডিস্ট্রিবিউশন। যে চার্জ একটা সারফেসের মধ্যে ডিস্ট্রিবিউট হয়, এখানে চার্জ ডিস্ট্রিবিউশনের কয়েকটা ফর্মুলা জানবো। হ্যাঁ, সেটা হলো, আমি টাইটেলটা দিই চার্জ ডিস্ট্রিবিউশন। ওকে, ডিস্ট্রিবিউশন, চার্জ ডিস্ট্রিবিউশন জিনিসটা মানে চার্জ ডিস্ট্রিবিউশন বুঝতে পারছিল, মানে ডিস্ট্রিবিউশন মানে বাংলাতে কি বলবো, ডিস্ট্রিবিউশন মানে ছড়ানো, মানে ডিস্ট্রিবিউট হচ্ছে, কিভাবে ডিস্ট্রিবিউট হচ্ছে, তাহলে সেটার ক্ষেত্রটার উপর নির্ভর করবে কেমন সেটা। কোনো যদি লিনিয়ার রড হয় একটা, সাপোজ এরকম একটা রড, হ্যাঁ, ওকে, অথবা একটা রিং, এরকম রিং, তাহলে এক্ষেত্রে যে চার্জগুলো থাকবে, সেটাকে বলবো লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশন। কি বলবো, লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশন। লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশন এটাকে ল্যামডা দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করা হয়, ল্যামডা দ্বারা প্রকাশ করা হয়। তাহলে লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশন, এই লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশন সমান সমান হচ্ছে কি হয়, চার্জ বাই লেন্থ, অর্থাৎ ওই রডটার দৈর্ঘ্য কতটা বা এই রিংটার দৈর্ঘ্য কতটা, টোটাল চার্জকে কী দিয়ে ভাগ করব, তার টোটাল দৈর্ঘ্যটা কতটা। এটা হলো লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশনের ফর্মুলা। ওকে, তাহলে
এখান থেকে এই সূত্র থেকে আমি কি বের করতে পারবো, লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশনটা, আচ্ছা এর পুরো নাম দেওয়া হয়েছে যেটা, মানে এখান থেকে আমি অর্থাৎ এই চার্জটা কত ঘনত্বে আছে, এর ডেনসিটিটা কি, মানে এই রডের মধ্যে লেন্থটাকে, তারপর ল্যামডাটাকে নাম দেওয়া আছে লিনিয়ার চার্জ ডেনসিটি। ওকে, লিনিয়ার চার্জ ডেনসিটি, লিনিয়ার চার্জ ডেনসিটি। তাহলে এখান থেকে এর কি আমি একক বের করতে পারবো, একক বের করতে পারবো নাকি, ফর্মুলা যেহেতু আমি পেয়ে গেলাম, যেহেতু ল্যামডা সমান সমান চার্জের আমরা কি জানলাম, ইউনিট কুলম্ব, সি দিয়ে কুলম্বকে প্রকাশ করা হয়, আর লেন্থের একক কি মিটার, তাহলে কি হয়ে গেলো কুলম্ব পার মিটার। আর ডাইমেনশন কি হবে, ডাইমেনশন হবে কুলম্বের ডাইমেনশন অর্থাৎ চার্জের ডাইমেনশন কি জানি আমরা, এ টি, আর হলো মিটারের কি এল, তাই কি না। তাহলে এখানে কি পাবো, এ এল টু দি পাওয়ার -1 টি, এটা লিনিয়ার চার্জ ডেনসিটির মাত্রা পাবো। নেক্সট যেটা জানতে হবে, কেন এগুলো আমাদের পরে কাজে লাগবে, কোনো অর্থাৎ এরপরে জানবো আমরা সারফেস চার্জ ডিস্ট্রিবিউশন, সারফেস চার্জ ডিস্ট্রিবিউশনটা কি, সারফেস কার কার থাকে গোলকের, তাই কি না, গোলক বা স্ফিয়ার বলছি আমি, স্ফিয়ারের বাংলা কি গোলক, তো তাহলে স্ফিয়ার গোলকের ক্ষেত্রে সারফেস থাকে, বা একটা প্লেট হতে পারে, প্লেট হতে পারে কি না, তাহলে প্লেটের সারফেস থাকবে। ওকে, এই ধরনের যদি কোনো প্লেট হয় তাহলে প্লেটের আমরা সারফেস পাবো। তাহলে এর মধ্যে, এর বাইরে, মধ্যে নয়, সারফেসে যে থাকবে, যেহেতু সারফেস চার্জ ডেন্সিটি, এর সারফেসে যে চার্জ থাকবে সেই চার্জের ডেন্সিটিটা বের করব, অর্থাৎ কি পরিমাণ চার্জ থাকতেছে। ওকে, তাহলে একে প্রকাশ করা হয় হলো ইয়ে দ্বারা, ডেল দ্বারা। আচ্ছা, এটা ছিল ল্যামডা আর এটাকে বলা হয় ডেল। ওকে, ডেল সমান সমান হলো, মানে ডেল সমান সমান হলো সারফেস চার্জ ডেনসিটি, সারফেস চার্জ ডেনসিটি, তাহলে সারফেস চার্জ ডেনসিটি ডেল সমান সমান সারফেসটা, এই উপরে সারফেস উপরে আছে, সব ক্ষেত্রেই উপরে কিন্তু হবে কি চার্জ, যেহেতু চার্জের আমরা ইয়ে করতেছি ডেনসিটি বের করছি, প্রত্যেকটা সূত্রের ক্ষেত্রে এই ধরনের চার্জটা উপরে হবে, আর নিচে কি হবে কীভাবে মনে রাখবে, যেহেতু লিনিয়ার ওই জন্য লিনতে আসলো, এক্ষেত্রে যেহেতু সারফেস, তাহলে সারফেসটাকে আমি টোটাল সারফেস আমরা কীভাবে বের করি এরিয়া দ্বারা, তাহলে এখানে হবে এরিয়া, তাহলে এরিয়া, কারণ এরিয়া বা ক্ষেত্রফলের আমরা সূত্র জানি, গোলকের ক্ষেত্রে বা কোনো এরকম পাতের ক্ষেত্রে ক্ষেত্রফল বের করতে পারবো, তাই কি না। তাহলে গোলকের আমরা এরিয়ার সূত্র কি 4πr², যদি এটা গোলকের যদি রেডিয়াস আর হয়, তাই কি না, তাহলে এখানে আমি চার্জ হলো কিউ, আর যদি এরিয়া 4πr² বসিয়ে দিই, তাহলে যে কোনো মানে যে এই ধরনের সেটা ইয়েটা হবে, বস্তুটা হবে, সেই হিসাবে আমি এখানে ফর্মুলাটা ইউজ করতে পারবো। ওকে, এটা ছিল হলো সারফেস চার্জ ডিস্ট্রিবিউশন বা সারফেস চার্জ ডেন্সিটি, এখান থেকে আমি মাত্রা বের করতে পারবো, এককও বের করতে পারবো। তাহলে এক্ষেত্রে এর ইয়ে হবে কি, ইউনিট কি হবে, ইউনিট হবে চার্জের ইউনিট কুলম, আর হলো এরিয়ার কি হচ্ছে মিটার স্কোয়ার। ওকে, সেন্টিমিটার পার মিটার স্কোয়ার,
ওকে, ডাইমেনশন বের করতে পারবো। ডাইমেনশন 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 কি হবে? কুলম্ব। কুলম্বের হলো চার্জের কি ডাইমেনশন? এ টি, আর এটা হলো L⁻²। তাহলে এটাকে যদি আমি সাজিয়ে লিখি এ L⁻², L⁻²T। এটা হলো সারফেস চার্জ ডেনসিটির মাত্রা, ইউনিট। জাস্ট এগুলো ভালোভাবে জানতে হবে। 3 নম্বর যেটা জানবো সেটা হলো সি নম্বর হচ্ছে ভলিউম চার্জ ডেনসিটি। ওকে, ভলিউম চার্জ ডেনসিটি। ভলিউম চার্জ ডেনসিটি কার ক্ষেত্রে বের করতে পারবো? অর্থাৎ এটাও আমরা একটা গোলকের ক্ষেত্রে বের করতে পারবো, কারণ আমরা কি হচ্ছে গোলকের কি জানি, গোলকের আমরা ভলিউম আয়তন জানতে পারি, গোলকের আয়তনের সূত্র জানি আমরা, জানি কি না? তারপর যে কোনো একটা ধরো কোনো ক্ষেত্র যার ভলিউম থাকবে, অর্থাৎ যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা থাকে তার কি হয়? ভলিউম হয়। তাহলে ভলিউমের যেমন আমরা গোলকের ভলিউমের সূত্র কি জানি? 4/3πr³। ওকে, তাহলে ভলিউম চার্জ, এই যে ভলিউম চার্জ ডেনসিটিটাকে প্রকাশ করা হয় রো দ্বারা। তাহলে রো ভলিউম চার্জ ডেনসিটি সমান সমান হবে উপরে চার্জ, চার্জ তো প্রতি ক্ষেত্রে উপরে হবে, আর নিচে হলো ভলিউম। ওকে, ইজি আছে কি না সূত্রগুলো? তাহলে চার্জ উপরে, কিউ, ভলিউম লুমি লেখো। এখন তুমি যেরকম বস্তু সেই হিসাবে তো আমাকে ফর্মুলা ফেলতে হবে। এখান থেকে আমি ইউনিট পেয়ে যাব। ইউনিটটা হবে কুলম্ব পার ভলিউম কি মিটার কিউব। ভলিউম মিটার কিউব কীভাবে হয়? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তাহলে তিনটাই কি দৈর্ঘ্য মিটার, এখান থেকে ডাইমেনশন পাবো। ডাইমেনশন দেখো, এগুলো কিন্তু বোঝার জিনিস। প্রতিটা জিনিস যখনই বুঝবে তুমি ঠিক তোমার ব্রেন্ডে সব ক্লিয়ার এক এক করে সিরিয়ালি চলে আসবে, টোটালি ম্যাথমেটিক্সের মতো। ওকে, একটার পর একটা চলে আসবে। তাহলে এখান থেকে আমি কুলম্বের চার্জের মাত্রা জানি, এটা মিটার স্কোয়ার, মিটার কিউবকে কী লিখতে পারবো? L³। ওকে, তাহলে এটা হলো L⁻²T আর হলো এ, এটাকে এভাবে লেখা যায়। ওকে, আমি এখানে যদি এমটাকেও রাখি, ফান্ডামেন্টাল যেটা কোয়ান্টিটি, এম কী হবে? 0, L⁻T তারপর এটা। ওকে, পুরো ওইভাবে থাকে। তাহলে এইটা থাকা মানে কোনো ভয়ের কারণ নেই। ওকে, কোনো ক্ষেত্রে অপশনে কম্পিটিটিভ এক্সামে এইভাবেই থাকে। ওকে, 3টা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, যে কোনো যে কোনো ডাইমেনশন মাত্রা নির্ণয়ের ক্ষেত্রে থাকবেই। একটা কি ভর প্রথমে থাকে, তারপর দৈর্ঘ্য, তারপরে সময়, এই 3টা কোয়ান্টিটিকে রাখে। ওকে, তাহলে এই তিনটা কোয়ান্টিটি কোথাও হয়তো নেই, না থাকলেও সেটাকে কিভাবে লিখবে? তার মাথায় জিরো, জিরো হওয়া মানে কোনো একটা রাশির মাথায় পাওয়ার যদি জিরো হয় সেটা কি 1 হয়ে যায়। ওকে, তাহলে অ্যাকচুয়ালি আছে কিন্তু নেই, আছে কিন্তু নেই। বুঝতে পারছো? ইন্টারেস্টিং, আছে কিন্তু নেই। ওকে গাইস, আই থিঙ্ক বুঝতে পারতেছো। আর অবশ্যই ভিডিওটাকে লাইক করো। যদি ভিডিওটা দেখছো যেসব, আমি রিকোয়েস্ট করছি লাইক করো। ওকে, কারণ তোমাদের একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার ফলেই আমার চ্যানেলের প্রোগ্রেস হবে এবং আমি খুব ভালোভাবে ভিডিওগুলো তৈরি করার একটা উৎসাহ পাবো। ওকে, এর থেকে তো বেশি কিছু চাওয়ার নেই। জাস্ট অবশ্যই সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগবে না, টাকাও লাগবে না। ওকে, বাম পাশে যে লাল বোতামটা আছে এটাকে দাবিয়ে দাও এবং যে বেল বোতামটা আসবে সেটাকেও প্রেস করে রাখো। পরবর্তীর যে ক্লাসগুলো আমি যখনই ছাড়বো তখনই তুমি তার নোটিফিকেশান পেয়ে যাবে এবং সঙ্গে সঙ্গে তুমি ক্লাসটা দেখে নিতে পারবে। ওকে, এবং তোমার বন্ধু বান্ধবদের জানাও যারা
সায়েন্স নিয়ে পড়তেছে, যদি তাদের এই চ্যাপ্টারের প্রবলেম থাকে, কনসেপ্ট ক্লিয়ার না হয়, তাহলে ভিডিওগুলো ভালোভাবে দেখলে আশা করছি খুব ভালোভাবে কনসেপ্টগুলো ক্লিয়ার হবে এবং যেটা তোমাদের ভবিষ্যতে কাজে লাগবে। দেখো, যতটুকু বুঝে পড়তেছো ভবিষ্যতে সেইটুকুই শুধু তোমার উপকারে আসবে, বাদ বাকি কিচ্ছু আসবে না, বাদ বাকি সবই জিরো। অর্থাৎ তুমি যদি মুখস্থ করে কোনো জিনিস যখন পরীক্ষায় লেখো, সেটা লিখতে পারো, কিন্তু সেটা কোনো হয়তো তোমাকে নাম্বার বেশি দিতে পারে, কিন্তু ভবিষ্যতে তোমার যে সেইটুকুই কাজে লাগবে যেটুকু তুমি বুঝে পড়তেছো, যেটুকু তোমার মানে অ্যাকচুয়াল যেটা তোমার মাথায় ঢুকতেছে, কনসেপ্ট যার ক্লিয়ার হচ্ছে। কারণ বর্তমান যে মানে পড়াশোনার যে কম্পিটিশন পরীক্ষার যে সিস্টেম বা ধাঁচ, সেই হিসাবে পড়াশোনা করতে গেলে তোমাকে বুঝে পড়তে হবে। না বুঝে পড়ে তুমি যতই নাম্বার পেও না কোনো বোর্ড পরীক্ষায়, সেটা কোনোই কাজে লাগবে না। হয়তো উঁচু ক্লাসে যখন উঠবে, কলেজ ইউনিভার্সিটিতে যাবে, তখনই বুঝতে পারবে এইসব কথাগুলো ভ্যালুটা। ওকে, তাই যে কোনো বিষয় পড়ো, বিশেষ করে সায়েন্সের প্রত্যেকটা সাবজেক্টকেই তো বুঝে পড়ার চেষ্টা করো। যেই জিনিসটা বুঝছো না সেটাকে ছেড়েই দাও, পড়ারই দরকার নেই। যেগুলো বুঝতে চাও সেগুলোকেই ভালোভাবে পড়ো। আমার মনে হয় এটাই সব থেকে ভালো হবে। ওকে, নেক্সট এগুলো ছিল। তাহলে আমরা শিখলাম হলো চার্জ ডিস্ট্রিবিউশন। ওকে, এই তিনটা মনে রাখবে: লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশন, সারফেস চার্জ ডিস্ট্রিবিউশন, আর হলো ভলিউম চার্জ ডিস্ট্রিবিউশন। এটা কেন শিখালাম, যখন পরবর্তীতে যাব টপিকগুলো তখনই বুঝতে পারবে। এই চ্যাপ্টারে এখন গুরুত্বপূর্ণ যে যে টপিকটা, সেটা হলো কুলম্বের সূত্র। ওকে, কুলম্বের সূত্র আমরা মাধ্যমিক লেভেল থেকে পড়তেছি। ওকে, কুলম্বস ল। তাহলে তোমরা অলরেডি হয়তো জানো, কিন্তু আরও ভালোভাবে জানতে হবে। কি নতুন জিনিস জানবে এখনই বুঝতে পারবে। কুলম্বস ল, কুলম্বের সূত্র। তাহলে বিজ্ঞানী কুলম্ব কি বলেছিল? কুলম্বের সূত্র বলা হয়েছে কেন? যে বিজ্ঞানী কুলম্ব এটাকে আবিষ্কার করেছিলেন, এই জন্য কুলম্বের সূত্র বলেছে। কুলম্ব কি বলেছে? যদি দুটো স্থির চার্জ, অর্থাৎ পয়েন্ট চার্জ, স্থির চার্জ, আচ্ছা এখানে প্রথমত মনে রাখতে হবে যে ক্ষুদ্র ক্ষুদ্র চার্জ, পয়েন্ট চার্জ কাদের বলা হয়? অর্থাৎ বিন্দু চার্জ বাংলাতে বলা হয়। ছোট চার্জ, ছোট, খুবই বিন্দু চার্জ। তাহলে যদি দুটো স্থির পয়েন্ট চার্জকে বা বিন্দু চার্জকে, হ্যাঁ, একটা ডিস্টেন্সের মধ্যে রাখা হয়, অর্থাৎ এটা একটা চার্জ নিলাম Q1। ওকে, এই চার্জ, একটা চার্জ, দুটো চার্জ যদি পরস্পরের মধ্যে আর দূরত্বে থাকে, ওকে, এটা একটা চার্জ, এটা একটা চার্জ, এগুলো বিন্দু চার্জ এবং এরা স্থির চার্জ। কথাগুলো আমার শুনবে কিন্তু আমি যেটা বলছি, হ্যাঁ। স্থির বিন্দু চার্জ যদি পরস্পরের মধ্যে আর দূরত্বে থাকে, তাহলে তারা একটা কি করে, তাদের মধ্যে একটা বল ক্রিয়া করবে, ফোর্স ক্রিয়া করবে। ওকে, সেই ফোর্সটা কি হতে পারে? সেটা আকর্ষণধর্মী হতে পারে অথবা বিকর্ষণধর্মী হতে পারে। কেন আকর্ষণধর্মী এবং বিকর্ষণধর্মী কেন হতে পারে? কারণ আমরা জানলাম যে এই চার্জগুলো কি ধরনের হয়? দুই ধরনের হয়, ধনাত্মক হয় অথবা ঋণাত্মক হয়। তাহলে অবশ্যই এক্ষেত্রে বুঝতে পারতেছো যে আকর্ষণধর্মী হবে অথবা বিকর্ষণধর্মী হবে। সাপোজ তুমি মনে করো, যখন দুটো চার্জেরই মান একই হবে, তাহলে তারা পরস্পরকে কি করবে? তাদের মধ্যে যে বলটা ক্রিয়া করবে, ফোর্সটা ক্রিয়া করবে, সেটা কি হবে? বিকর্ষণধর্মী হবে। কিন্তু একটা পজিটিভ আর একটা যদি নেগেটিভ হয়, তাহলে তাদের মধ্যে যে বলটা ক্রিয়া করবে সেটা কি হবে? আকর্ষণধর্মী হবে। ওকে, তাহলে এটা মনে রাখতে হবে, কুলম্বের স্টেটমেন্ট এটাই। তুমি দেখো, এই জিনিসটা যদি বুঝতে পারো, বোর্ডের ক্ষেত্রে তোমাকে যদি কুলম্বের সূত্র লিখতে বলে, তোমাকে জাস্ট এই স্টেটমেন্টটাই একটু সাজিয়ে লিখতে হবে। বিজ্ঞান মানে এই নয় যে বইয়ে যা লেখা আছে তাই একবারে হুবহু একবারে মুখস্থ করতে হবে, সেটা নয়।
তোমার তথ্যটা ঠিক ঠিক থাকতে হবে, জিনিসটা ঠিক থাকতে হবে, তোমার ভাষাটা আলাদা হতে পারে। ওকে, তাহলে এখানে যে বলটা ক্রিয়া করতেছে সেই বলটাকে, সেই বলটা কি হয়েছে, সেই বলটা হচ্ছে উনি বলেছেন, কুলম্ব বলেছেন যে সেই বলটা হলো তার চার্জ দুটোর গুণফলের সঙ্গে কি সমানুপাতিক, এবং এই বলটা তাদের মধ্যে যে দূরত্ব ডিস্টেন্সটা তার বর্গ বর্গের, এই যে ডিস্টেন্সের বর্গ হলো আর স্কয়ার, তার ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক সম্পর্কে আমরা কিভাবে প্রকাশ করি, 1/, আর সমানুপাতিক হলে কি হচ্ছে সেটাকে সোজা। হ্যাঁ, ওকে, তাহলে ব্যস্তানুপাতিক সমানুপাতিক। এখন এটাও এটাকে যদি আমি একবারে লিখি তাহলে এফ সমান সমান কী লিখতে পারবো, Q1 ইন্টু Q2/r²। ওকে, এখন যখনই আমরা এই সমানুপাতিক চিহ্ন তুলে দিই তখন আমাদের একটা কি চলে আসে, ধ্রুবক রাশি চলে আসে। ওকে, যে সমানুপাতিক কনস্ট্যান্টও বলতে পারি ওটাকে, এটাকে আমরা লিখব কে। এই কে সমান সমান হলো Q1 Q2/r²। ওকে, ক্লাস 11-এ আমাদের একটা চ্যাপ্টার আছে, তো ক্লাস 11-এ যারা যদি পড়ে থাকো যে গ্র্যাভিটেশনাল, হ্যাঁ গ্র্যাভিটেশন, এই গ্র্যাভিটেশন চ্যাপ্টারে একই সূত্র আছে, নিউটনের যে সূত্রটা আছে। ওকে, নিউটনের গ্র্যাভিটেশন সূত্র, নিউটনের গ্র্যাভিটেশন সূত্র আর এই সূত্র একই জিনিস। সে নিউটন কি বলছে, দুটো বস্তু মহাবিশ্বে যে দুটো বস্তু পরস্পরকে কী করে আকর্ষণ করে, সেক্ষেত্রে নিউটনের যে গ্র্যাভিটেশন ফোর্স সেটা হচ্ছে শুধুমাত্র আকর্ষণ ধর্মী হয়, কিন্তু এই আমাদের তড়িতের ক্ষেত্রে এটা আকর্ষণ ধর্মী হতে পারে, বিকর্ষণ ধর্মী হতে পারে। ওকে, সেক্ষেত্রে আমরা গ্র্যাভিটেশনাল যে কনস্ট্যান্ট সেটা কি ধ্রুবকটা সেখানে নেওয়া হয়, জি নেওয়া হয়, আর এক্ষেত্রে এটা কি নেওয়া হচ্ছে কে। এই যে কেটা হলো একটা এখানে সমানুপাতিক ধ্রুবক। এখানে কে এর মান হয় 1/4πε0। এটা মনে রাখতে হবে। এখানে কে এর মানটা কি, 1/4πε0। এই 4πε0-এর আবার একটা মান আছে 9 × 10⁹। এটা মনে রাখতে হবে। এটা কিভাবে আসলো আমরা এটা পরে জানব। ওকে, তাহলে এখানে এফ সমান সমান কে এর মান যদি লিখি, টোটাল সূত্রটা কি হবে, এটা ε0 Q1 Q2/r², এটা ফর্মুলা, অর্থাৎ এটা হলো মেইন সূত্র। ওকে, এখানে অ্যাপসিলন আছে 4π, তো এটা কনস্ট্যান্ট একটা। এই যে অ্যাপসিলন নোটটা কি, অ্যাপসিলন নোটটা হলো পারমিটিভিটি অফ ফ্রি স্পেস অথবা এয়ার, পারমিটিভিটি অফ ফ্রি স্পেস। পারমিটিভিটি অর্থাৎ কতটা পারমিট করতেছে, অর্থাৎ এই দুটো যে তড়িৎ আধান পরস্পরকে আকর্ষণ করবে বা বিকর্ষণ করবে সেটা কতটা তাদের মধ্যে সক্ষমতা পারমিট করবে একে অপরকে, সেটা মাধ্যমের উপর একটা ডিপেন্ড করে। ওকে, এই মাধ্যমটা অর্থাৎ মাধ্যম যখনই চেঞ্জ হয়ে যাবে সে তাদের কি হচ্ছে আকর্ষণ ক্ষমতা বা বিকর্ষণ ক্ষমতাটা কি হচ্ছে ভেরি করে। সেটা এই জন্য অ্যাবসোলিউট নোটটা হলো পারমিটিভিটি কথাকার, এটা হচ্ছে পারমিটিভিটি এয়ারের ক্ষেত্রে অথবা ফ্রি স্পেসের ক্ষেত্রে, অর্থাৎ ফ্রি স্পেস মিন্স ভ্যাকাম যদি বলি, ফ্রি স্পেস শূন্য স্থানের ক্ষেত্রে। ওকে, এর একটা নির্দিষ্ট মান আছে, এর মানটা হলো 8.85 × 10⁻⁻12। ওকে, 12। আচ্ছা, এর আমরা ইউনিট পাবো, তোমরা ডাইরেক্ট মানটা মনে রাখো। এখন আপাতত 8.85 এটা, এই মানটা যদি এখানে বসাই তাহলে আমাদের এই যে কে এর মানটা বের হয় 9 × 10⁻9। এটা ছিল কুলম্বের ফর্মুলা, কুলম্বের সূত্র। মেইনলি এটা
আর এখানে যখনই আমরা কে এর মানটা বসাবো এটা আসবে। ওকে, আমরা এরপর এই যে অ্যাপ থেকে এখন কুলম্বের সূত্রের একটা ভ্যাক্টর ফর্ম আছে, সেই ভ্যাক্টর ফর্মটা আমাদের জানতে হবে, যেটা পরীক্ষায় আসে। কুলম্বের সূত্রের ভ্যাক্টর ফর্ম, ভ্যাক্টর ফর্ম অফ কুলম্বস ল। তাহলে ভ্যাক্টর ফর্ম অফ কুলম্বস লটাকে কীভাবে লেখা হয়, কারণ এই যে ফোর্সটা কি, ফোর্স একটা ভ্যাক্টর রাশি। দেখো এই ভ্যাক্টরটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ওকে, এখানে আমি যদি এখানে এই সূত্রটাকে এক্সপ্লেন করার ক্ষেত্রে যখনই চার্জের উপর ডিপেন্ড করতেছে, মানে দিকটা খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ এখানে কতটা চার্জ আসে, এখানে যদি পজিটিভ নেগেটিভ, এখানে যদি পজিটিভ হয়, তারা পরস্পরকে, তাহলে ডিরেকশনটা কোন দিকে হচ্ছে, এদিকে। ওকে, একে অপরের দিকে। যখনই চার্জ আলাদা সমধর্মী হবে তখন কি হবে, একে অপরকে রিপেল করতেছে। ওকে, আবার যখনই চার্জ কম বেশি হবে, দেখবে যেই দিকে চার্জ বেশি হবে সেই চার্জটা কি তার দিকে অ্যাট্রাকটিভ করবে, অপর যদি কম চার্জটা হয়। তাহলে এইভাবে কিন্তু ডিরেকশনটা নির্ণয় করতে হবে, বুঝতে পেরেছো? এই যে ভ্যাক্টর ফর্ম, কুলম্বের ভ্যাক্টর ফর্মটাকে লেখা হয়, অর্থাৎ ফোর্স একটা ভ্যাক্টর রাশি, সেটাকে লিখব কে Q1 Q2 বাই আর স্কোয়ার। আর স্কোয়ার লিখব না এক্ষেত্রে, তখন ভ্যাক্টর ফর্ম যখনই লিখব তখন সেটাকে আমরা করে দেব আর কিউ, আর এখানে লিখব হলো আর। আর কেন লিখব, একটা ভ্যাক্টর দিচ্ছি এখানে আমি, এই আর একটা কেটে যাবে, সেক্ষেত্রে কি থেকে যাবে, আর স্কোয়ার থেকে যাবে। ওকে, এটা হলো ভ্যাক্টর ফর্ম। আচ্ছা, ভ্যাক্টর ফর্ম কেন, সেটা যদি ছবিতে আমি দেখাই, সাপোজ দুটো এখানে বিন্দু চার্জ আছে, পয়েন্ট চার্জ। ওকে, পয়েন্ট চার্জটা দেখো, এখানে এই চার্জের মান হলো কিউ। ওকে, প্লাস কিউ, এটা Q1 দিচ্ছি, আর এটা হলো মাইনাস কিউ। ওকে, সো এই যে প্লাস কিউ আর মাইনাস কিউ এর উপর যে একটা বল ক্রিয়া করবে, এদের মধ্যে ডিস্টেন্স হলো আর। ওকে, তাহলে এরা একে অপরকে কী করবে, অ্যাট্রাকশন করবে, আকর্ষণ করবে, তাই কি না? তাহলে ডিরেকশনটা এদিকে হচ্ছে। তাহলে F1, এই যে Q1 এর উপরে একটা ফোর্স পাবো, সেই ফোর্সটা কত হবে, সরি, এখানে এফ, আমি যদি বলি যে এই চার্জের জন্য, হ্যাঁ, এই ওয়ান চার্জের জন্য ফোর্স 2 লাগতেছে কার উপরে, 1 উপরে। ওকে, 1 উপরে, আবার F1 ফোর্স লাগতেছে অন 2 জন্য, অর্থাৎ এটার জন্য একটা ফোর্স এদিকে লাগছে, আবার এটার জন্য একটা ফোর্স, মানে এ কি করছে, এটাকে এদিকে টানছে, আবার এটাকে এদিকে টানতেছে, তাহলে দুটো ফোর্স লাগতেছে। তাহলে ডিরেকশনটা এইভাবে প্রকাশ করা হয়। তাহলে এখানে লিখবো F21, আর একটা হলো F12। আমি যদি বলি F21 বলতে 2 এর দিকে, হ্যাঁ, 2 এর দিকে F1 2 এর দিকে Q1 জন্য ফোর্স। ওকে, এই যে প্রথমে 2 লেখা মানে হলো 2 এর দিকে এই বলটা, এই যে এই দিকে কার জন্য, এর জন্য। আবার এই ফোর্সটা F1 ফোর্সটা, হ্যাঁ, কার জন্য, এটার জন্য। ওকে,
সো এটাকেই লেখা হচ্ছে এখানে, যখন এটাকে একবারে কমপ্লিটভাবে ভেক্টর ফর্ম দিয়ে লিখবো 1 2 সাপোজ লিখলাম, মানে F1 ফোর্সটা কার জন্য, চার্জ Q2টার জন্য। ওকে, কে অফ Q1 Q2 নিচে হলো আর কিউব আর হলো আর ভেক্টর। আর ভেক্টর এখানেও আমি লিখে দেব 1 2। তাহলে এখান থেকে আর একটা, এখান থেকে একটা আর কেটে গিয়ে আলটিমেট ওটাই থাকে। এটা কেন লেখা হয়, এটা লেখার আরও জটিল কারণ আছে, সেটা এখন বুঝতে হবে না। এটাকে মনে রাখো যে এটাকে এইভাবেই লিখতে হয় ভেক্টর ফর্ম লেখার সময়। আর এটার দ্বারা তোমার হচ্ছে কি হচ্ছে, দিকটা নির্দেশ করতেছে যে কোন দিকে ফোর্সটা হচ্ছে। ওকে, কারণ যখনই ভেক্টর ফর্ম যেহেতু লিখছি, এটা লেখার ওটাই বেসিক কারণ অ্যাকচুয়ালি, যে বেসিক যে কারণ যদি বলি, এটাকে যদি না লেখা হয় তাহলে তো দিকটা এখানে প্রকাশ পাচ্ছে না না। ওই জন্য এটাকে নিচে কিউব করে জাস্ট উপরে একটা নেওয়া হয়, যেন এই যে F1 এর দিকে যে ফোর্সটা, F1 ফোর্সটা কার জন্য, 2 এর জন্য, সেটা যেহেতু ভেক্টর ফর্ম সেই জন্য এটাকে এভাবে লেখা হচ্ছে। ওকে, আই থিঙ্ক বুঝতে পেরেছ। ওকে, এটা ছিল কুলম্বের ভেক্টর ফর্ম, কুলম্বের সূত্রের। নেক্সট এই অধ্যায়ের নেক্সট টপিকে চলে যাব, সেটা হলো ইফেক্ট অফ মিডিয়াম। আরেকটা এখানে জিনিস আছে, সেটা হলো ইফেক্ট অফ মিডিয়াম, অর্থাৎ যখনই মাধ্যম চেঞ্জ হয়ে যাবে তখনই তাদের মধ্যে যে আকর্ষণ বলটা, অর্থাৎ বিন্দু আধান দুটোর মধ্যে আকর্ষণ বল কিভাবে কেমন পরিবর্তন হবে, সেটাই হলো ইফেক্ট অফ মিডিয়াম, অর্থাৎ মাধ্যমের প্রভাব। এই মাধ্যমের প্রভাব জিনিসটা প্রকাশ করার জন্য, সাপোজ এটা এখানে Q1 চার্জ আছে আর এখানে হলো Q2 চার্জ। এই Q1 Q2 চার্জের মাঝখানে একটা মিডিয়াম রাখা হয়েছে, যেটাকে বলা হচ্ছে কে। এই কেটা হলো, হ্যাঁ, কে, এই কেটাকে ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট বলা হয়। ওকে, এটাকে বলা হয় ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট। এই কে বলা হয় ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট। সো এই কনস্ট্যান্টটা কিভাবে ভেরি করতেছে, মানে প্রভাব ফেলতেছে, এর মধ্যে ডিস্টেন্স কত, আর। তাহলে কিভাবে এদের মধ্যে প্রভাব ফেলে, সাপোজ মনে রাখবে ডাইরেক্ট যে আমরা কিছুক্ষণ আগে জানলাম যে যে ফোর্সটা F সমান সমান, হ্যাঁ, Q1/Q2 আমরা জানলাম 4πε0 r²। ওকে, এটা জেনেছিলাম, এটা আমরা কিছুক্ষণ আগে জানলাম। কিন্তু যখনই আমি একটা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট রাখবো তখন সেটা কি হচ্ছে, নিচে ভাগ হয়ে যাবে কে r²। এই যে এটা হলো ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। তাহলে এখান থেকে আমি বুঝতে পারলাম যে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট রাখা মানে এই যে ফোর্সটা ভাগ হয়ে গেল, মানে কি, এটা ভাগ হওয়া মানে কি, এর মানটা কমে যাচ্ছে। অর্থাৎ দুটো বিন্দু চার্জের মধ্যে যখনই ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট রাখা হয়, শূন্য মাধ্যম বা ভ্যাকাম, শূন্য মাধ্যম বা এয়ার মাধ্যম ছাড়া, ওকে, শূন্য বা বায়ু মাধ্যমে এই কের মানটা কি হয়ে যায়, 1 হয়ে যায়। ওকে, তাহলে এই ডাইইলেকট্রিক কনস্ট্যান্টটা রাখা হলো
এই ফোর্সটা কী হচ্ছে, বলটা কী হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। ওকে, ভাগ হয়ে যাওয়া মানে কি, কমে যাওয়া। তো যে কোনো, এটা হলো যে কোনো অন্য মিডিয়ামের ক্ষেত্রে। তাহলে আমি এটাকে আরও যদি মডিফাই করে লিখি, এটাকে লিখতে পারি এফ একটা মিডিয়ামের ক্ষেত্রে কোনো বল দুটো বিন্দু চার্জের মধ্যে, সেটা লিখতে পারি এফ যে বলটা এয়ার বা ভ্যাকামের ক্ষেত্রে বাই কি লিখব, কে, বা ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট। এবার বুঝতে পেরেছো, ক্লিয়ার? এই ফোর্সটা শূন্য বা এয়ারের ক্ষেত্রে কি হয়, এই যে এটা হয় কে বাদ দিয়ে কিউ 1/Q2 ও 4πε0r², তাহলে ওটাকে শুধু এটা দিয়ে ভাগ করতেছি। তাহলে এই ফর্মুলাটাকে কাজে লাগিয়ে অনেক ছোট ছোট অঙ্ক হয়ে যায়। ওকে, অর্থাৎ কোনো একটা মাধ্যমের ক্ষেত্রে তোমাকে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট দেওয়া আছে, তাহলে ওই মিডিয়ামের ক্ষেত্রে সেটা কেমন হবে ফোর্সটা, সেই ধরনের বের করতে বলে। ওকে, এটা ছিল ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের প্রভাব। সবসময় মনে রাখবে যে একটা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট রাখা মানে কি হচ্ছে, তাদের মধ্যে ফোর্সটা সবসময় কমবে, ডিক্রিজ হয়ে যাবে। নেক্সট এই অধ্যায়ের যে টপিকে যাব তার আগে যে আমরা ভ্যাক্টর শিখেছি, ভ্যাক্টরকে অ্যাপ্লাই করে এখানে দেখো ইলেকট্রিক ফোর্সকে আমরা কীভাবে বের করতে পারি। গুরুত্বপূর্ণ, ইলেকট্রিক ফোর্স, ডিটারমাইন, ইলেকট্রিক ফোর্স নির্ণয়। ইলেকট্রিক ফোর্সকে কীভাবে নির্ণয় করব, ধরো একটা বিন্দুর মধ্যে একটা চার্জ আছে, এই চার্জের মধ্যে দুটো ফোর্স ক্রিয়া করছে, এদিকে একটা F1 ফোর্স, আর হলো এদিকে একটা F2 ফোর্স। ওকে, তাহলে সাপোজ আমি বলে দিলাম এদের মধ্যে যে লব্ধি ফোর্স কত হবে, তাহলে এদের মধ্যে আমরা লব্ধি ফোর্স বের করতে পারবো। লব্ধি ফোর্স বের করা যায় কিভাবে, লব্ধি ফোর্স বের করতে পারবো আমরা ভ্যাক্টরকে কাজে লাগিয়ে, ভ্যাক্টরের ত্রিভুজ সূত্র বা সামুদ্রিক সূত্রকে কাজে লাগিয়ে বের করতে পারবো। বের করতে পারবো কি না, তাহলে খুব সহজে এটা বের করতে পারবো। এদের লব্ধি ফোর্সটা অ্যাকচুয়ালি হবে এদিকে। ওকে, রেজাল্টেন্ট যে ফোর্সটা, তাহলে এটা যদি ধরো এই কোণটা যদি থিটা হয়, ওকে, তাহলে আমরা নেট ফোর্স কী পাবো, এখানে নেট ফোর্স এফ নেট পাবো √F1² প্লাস F2² প্লাস 2F1 F2 cos থিটা। ওকে, ভ্যাক্টর থেকে আমরা এটা লিখতে পারি নেট ফোর্স। এখন এই বল দুটো তারা পরস্পরের মধ্যে কত কোণ করে আছে, সেই কোণটার উপরই ডিপেন্ড করতেছে। তুমি যদি এই সূত্রের মধ্যে বসাও তাহলে তুমি সেই হিসাবে মান পেয়ে যাবে। থিটার মান যত হবে, অর্থাৎ তারা যদি 0 ডিগ্রি কোণে থাকে তাহলে একটা এখানে পাবো, যদি 45 ডিগ্রি কোণে থাকে তাহলে পাবো আলাদা, তাহলে 60 ডিগ্রি থাকলে তাহলে আলাদা পাবো, 90 ডিগ্রি থাকলে আলাদা পাবো, 100 ডিগ্রি থাকলে আলাদা পাবো। দেখো জাস্ট তোমাকে শুধু এটা মনে রাখতে হবে, তারপর তুমি মান বসাও। cos 60 ডিগ্রি, 90 ডিগ্রি, 120 ডিগ্রি বা 80 ডিগ্রি সবার কি মান আমাদের জানা আছে, সেই হিসাবে আমরা মানগুলো পেয়ে যাব। তাহলে এটা হলো নেট ফোর্স, ইলেকট্রিক ফোর্স বের করার এটা সাহায্যে করা হয় ভ্যাক্টরকে কাজে লাগিয়ে। ওকে, তোমরা কমেন্টে জানাতে পারো যদি কোনো বুঝতে প্রবলেম হয়। ওকে, আই থিঙ্ক বুঝতে পারতেছো, আমার মনে হয় খুব সহজ করে বলার চেষ্টা করতেছি।
ওকে। আর আমরা ফোর্সের যে ডিরেকশনটা, এটা কি আমি যদি সামন্ত্রিক যে আমরা ভেক্টরের নিয়ম শিখেছিলাম, সাপোজ আমি আরও ভালো করে লিখে এটাকে দেখাচ্ছি। ফোর্সটা সাধারণত ধরো এইভাবে কাজ করেছে, দুটো ফোর্স, এটা হলো F2, এটা হলো F1। ওকে, তাহলে এদের নেট ফোর্সটা কি হয়, এটা এইদিকে এফ নেট। ওকে, আর এটা যদি থিটা অ্যাঙ্গেল হয়, তাহলে এটা আমরা কি একটা সামান্তরিক করতে পারি, শিফট করলাম এদিকে, এদিকে শিফট করলাম, আমরা থিটাটা তো পেয়ে গেলাম নেট ফোর্স। হ্যাঁ, আর এই অ্যাঙ্গেলটা কি হয়, হ্যাঁ এই পুরো যে অ্যাঙ্গেলটা, ওকে, যে পুরো অ্যাঙ্গেলটা হচ্ছে তাদের, হ্যাঁ এখানে থিটাটা হলো পুরো অ্যাঙ্গেল। আচ্ছা, একটা জিনিস, এটা থিটাটা হবে পুরো, তাদের মধ্যে অ্যাঙ্গেল দুটো, এটা পুরোটা লিখতে হতো, সরি, তাদের মধ্যে তারা পরস্পর কত কোণ করে আছে। আর এই যে এটা পুরোটা থিটা, এখানে যদি এই দিকে থিটা লিখবো, এই থিটাটা হবে, আমি একটা কোণ দিলাম, এটা আলফা। এটা কি নির্ণয় করে বলো তো, এটা হচ্ছে এই যে কোণটা যদি আমরা বের করতে পারি, এটা হলো দিকটা বোঝায় যে ফোর্সের দিকটা কোন দিকে। তাহলে আমরা কিভাবে বের করেছিলাম, তাহলে এটা কি একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ কি না আমরা শিখেছি, তাই কি না? সামুদ্রিকের নিয়ম অনুসারে এটাকে যদি আমি এক্সটেন্ড করে দিই, তোমরা যদি কেউ যদি নতুন দেখে থাকো, তাহলে আমার ভেক্টরের ইয়েটা ভিডিওটা দেখতে পারো, যেখানে সামুদ্রিক নিয়ম শেখানো হয়েছে, সেখান থেকে বুঝতে পারবে। ওকে, আমার প্লে লিস্টে গিয়ে দেখো, পেয়ে যাবে ভেক্টর চ্যাপ্টারের। সো এখান থেকে আমরা এটা কি আমরা লিখি, টেন আলফা সমান সমান আমরা লিখতে পারি, এটা হলো টেন সমান সমান কী করে, লম্ব বাই ভূমি। তাহলে লম্বটা কি হয় এখানে, এফ F1, এফ লম্বটা এই যে এটা এইদিকে চলে আসলো, F2 সাইন আলফা, সাইন থিটা, যেহেতু এটা থিটা কোণ হয়, আর এটা টোটালটা হয় F1 প্লাস হলো F2 কস থিটা। তাহলে F2 সাইন থিটা, আর নিচে হলো F1 প্লাস F2 কস থিটা। ওকে, এই থিটা, এই যে আলফা কোণটা পেলাম, এটা হচ্ছে আমাদের দিকটা নির্ণয় করছে, যে ফোর্সটা কোন দিকে কাজ করতেছে, কোন দিকে বলতে কত ডিগ্রি কোণে ফোর্সটা কাজ করতেছে। ওকে, তাহলে এটা খুবই গুরুত্বপূর্ণ। ওকে, আচ্ছা, সাপোজ ফোর্স দুটো যদি থিটার মান, অর্থাৎ ফোর্স দুটো যদি পরস্পরের সঙ্গে 45 ডিগ্রি কোণ করে অ্যাঙ্গেলে থাকে, ক্রিয়া করে, ওকে, তাহলে তাদের মধ্যে নেট ফোর্স কত বের হবে, আমি 2-3টা বের করে দেখাচ্ছি। 45 ডিগ্রি তো, তাহলে নেট ফোর্স কী হবে, F1 স্কোয়ার F2 স্কোয়ার প্লাস 2 F1 F2 cos 45 মান কত, cos 45 একবারে লিখে দিচ্ছি আমি, cos 45 মান হলো 1/√2। ওকে, 1/√2, তাই কি না? তাহলে 1/√2 হলে আমি পেয়ে যাব যেটা, এটা √2 গুণ করলে F1 স্কোয়ার F2 স্কোয়ার, এটা আমি যদি ঘরের কোঅর্ডিনেশন করি, ওকে, উপর নিচে √2 দিয়ে গুণ করব, তাহলে √2 কেটে গিয়ে শুধু হবে 2, তাহলে 2 কেটে যাবে, এটা থাকবে হলো √2 √2 F1 F2। ওকে, হ্যাঁ এটাই আসবে √2 F1 F2, যখন অ্যাঙ্গেলটা কত হবে, তাদের মধ্যে 45 ডিগ্রি হবে। কিন্তু 45 ডিগ্রি দেবে না হয়তো, আমি যদি সাপোজ বললাম যে অ্যাঙ্গেলটা এমন অ্যাঙ্গেল দেবে যেন মানটা ছোট আসবে, 90 ডিগ্রি করে দিচ্ছে, অর্থাৎ পরস্পর 90 ডিগ্রি কোণে আসে, তাহলে এফ নেট কত আসবে দেখো, 90 ডিগ্রি হলে cos 90-র মান কত বলো তো, cos 90-র মান হলো 1 হয়, cos 90 ডিগ্রির মান না, cos 90 ডিগ্রির মান 0, সরি, cos 90 ডিগ্রির মান হলো 0। তাহলে এটা যদি 0 হয়ে যায়, টোটালটাই কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। দেখো F1 স্কোয়ার
f2 স্কোয়ার টু f1 f2 cos 90, cos 90 ডিগ্রির মান কত? cos 90 ডিগ্রির মান হলো 0, 0 টোটাল 0 হয়ে যাচ্ছে, এখানে শুধু f1 স্কোয়ার প্লাস f2 স্কোয়ার থাকতেছে। ওকে, রুট ওভার f1 স্কোয়ার প্লাস f2 স্কোয়ার। তাহলে আবার এই ফোর্স দুটো যদি সমমানের ফোর্স হয়, আমার নেট ফোর্সটা বের হলো 90 ডিগ্রি কোণে যদি কাজ করে f1 স্কোয়ার প্লাস f2 স্কোয়ার। ওকে, এটা আসতেছে। এখন এই বল দুটো মানে ফোর্স দুটো যদি সমান হয়, মানে একই মানের যদি ফোর্স হয়, f1 সমান সমান যদি f2 হয়, অতএব f নেটটা কী হবে? তাহলে মানে 2f স্কোয়ার, তাহলে f নেট পাবো আমি √2f। ওকে, মানে যখন বল দুটো সমমানের দুটো বল ক্রিয়া করবে একটা চার্জের ওপর, তাহলে এইভাবে যেমন কোণ থাকবে 180 ডিগ্রি হতে পারে, 0 ডিগ্রিতে করে দেখতে পারো, সব এই একটা সূত্র দিয়েই। আর ডাইরেকশনের ক্ষেত্রে, দিক নির্ণয়ের ক্ষেত্রে এই ভেক্টরের যেটা সামুদ্রিক সূত্র থেকে আমরা পাই, সেই দিক সেটা থেকে তুমি দিকটা নির্ণয় করতে পারবে। ওকে, তাহলে এই ছিল ফার্স্ট ক্লাস ইলেকট্রোস্ট্যাটিক্সের। নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব এই অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ টপিক হবে ইলেকট্রিক ফিল্ড আর হলো ইলেকট্রিক পোটেনশিয়াল সম্পর্কে। ওকে, ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক পোটেনশিয়াল করব ক্লিয়ার। মোটামুটি টোটাল 4 থেকে 5টা ভিডিও তো করতে হবে, ক্লাস করতে হবে, তাহলে চ্যাপ্টারটা শেষ হবে। অনেক বড় চ্যাপ্টার, কিন্তু 4-5টা ভিডিওর মধ্যে আমি কমপ্লিট করার চেষ্টা করব। তো প্লিজ আবারও বলছি, চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং লাইক ও শেয়ার করো এবং কমেন্ট করে মতামত জানাতে পারো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড see you again in next video soon.